আমি নূপুর। আমি চাকমা হলেও নন্দীগ্রামের সবচাইতে সুন্দরী ও তরুণী আদিবাসী মেয়ে ছিলাম। আমি একজন আদিবাসী চাকমা মেয়ে। চাকমা মেয়েদের পোশাক আশাক এমন, এটা সাধারণত প্রত্যেকটা মানুষের কিছুটা হলেও ধারণা আছে। আমি প্রত্যেক দিন রাতে অরিন্দমবাবুকে ফুল দিতে যেতাম। যেহেতু আমি বাজারে ফুল বিক্রি করতাম, এবং একদিন অরিন্দমবাবু সুযোগ বুঝে আমার হাত দুটি ধরে অনেক ভালোবেসে বলেছিলেন, নূপুর, তোকে দেখে আমি আর থাকতে পারছি না। আমি অরিন্দমবাবুকে বলেছিলাম আমার বয়স হয়নি, আর আমার প্রেম করার বয়স হয়নি। ভালো, এটা কি জিনিস সেটা এখনো বুঝি না। কিন্তু অরিন্দমবাবু বললেন, আরে অনেকদিন থেকেই চেষ্টা করছিলাম তোর কাছে আসা, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম। তুই শুধুমাত্র একবার আমাকে একটা সুযোগ দিন। আমি বলেছিলাম, আমি আপনাকে কি সুযোগ দিব? আমার তো সুযোগ দেওয়ার বয়স হয়নি। এই বয়সে আমার সম্ভব না। আমি তো আপনার মেয়ের বয়স মাত্র 13 বছর বয়স আমার। কিন্তু অরিন্দমবাবু আমার কোনো কথা শোনেনি। তারপর প্রত্যেক দিন রাতের অন্ধকারে অরিন্দমবাবু আমাকে নিজের ইচ্ছামতো অরিন্দমবাবু আমার পিছু ছাড়েনি, এবং আমি বাধ্য হয়ে পাগলের মতো তার কথা বিশ্বাস করে তাকে নিজের সব কিছু দিয়ে বসেছিলাম। অরিন্দমবাবু আমাকে দেখে বলেছিলেন, উপর, তুই চাকমা মেয়ে হলেও সবার চাইতে আলাদা, এবং তোকে দেখে তো যে কেউ তোর প্রেমে পড়ে যাবে। কিন্তু সাবধান থাকিস। যে কোনো পুরুষ মানুষের মিষ্টি কথায় পড়ে গিয়ে নিজের জীবনটা কিন্তু নষ্ট করিস না। এবং অরিন্দমবাবুর মিষ্টি কথাতেই আমি নিজের সবকিছু তাকে দিয়ে বসেছিলাম, কারণ আমি তার উপর অনেক ভরসা করেছিলাম। আসলে আমরা যেহেতু চাকমা ছিলাম, তাই আমরা শাড়ি পরতাম। আমাদের শাড়ি হাঁটুর উপর থেকে থাকত এবং আমাদের খোপায় ফুল থাকত। আমাদের সাজগোজ তাই কিন্তু এরকম। কিন্তু আমি চাকমা হলেও ভীষণ ফর্সা ছিলাম। তাই নন্দীগ্রামে প্রত্যেকটা পুরুষ মানুষ শুধুমাত্র আমার সৌন্দর্য দেখে আমাকে নিজের কাছে পাওয়ার জন্য সবাই পটানোর অনেক চেষ্টা করত। কিন্তু আমি কারো মিথ্যে প্রেমের জালে পড়েনি। আমি নিজেকে ধরে রেখেছিলাম। কিন্তু আমি যখনই অরিন্দমবাবুকে ফুল দিতে যেতাম, তখনই সে আমার দিকে তাকিয়ে থাকত। যেহেতু আমি ভীষণ ফর্সা ছিলাম, আমি তাকে অনেক ভালো মানুষ ভেবেছিলাম, কারণ উনার চোখের দিকে তাকালে একটা সততার আভাস পেতাম। এবং জানি না কেন অন্য পুরুষদের চাইতে অরিন্দমবাবুকে খুব একটা আলাদা মনে হতো আমার, এবং আমি তাকে খুব ভালো মানুষ ভেবেছিলাম। তাই আমি নিজেকে উনার ভালোবাসা থেকে আটকে রাখতে পারিনি। তখন আমারও ভীষণ ভাল লাগত। তারপর 15 দিন ধরে অরিন্দমবাবু আমাকে রোজ, এবং আমি খুব খুশি ছিলাম উনার ভালোবাসা পেয়ে। কিন্তু সেদিন সকালে ঘুম থেকে উঠেই আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ অরিন্দমবাবু হঠাৎ করে আমাকে একা ছেড়ে কলকাতা শহরে চলে গেছিল, এবং আমি 1 মাসের মধ্যেই মা হয়ে গিয়েছিলাম। অরিন্দমবাবু আমাকে কিভাবে কি করেছিল, এবার বলি অরিন্দমবাবুর সঙ্গে আমার আসল কাহিনী। আসলে অরিন্দমবাবু আমাদের নন্দীগ্রামে 1 মাসের কন্ট্রাক্টের কাজে এসেছিলেন। উনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন। উনার বাড়ি কলকাতা শহরে ছিল, এবং হরিয়া কাকা অরিন্দমবাবুর সঙ্গে থাকত। হরি আকা দুপুরবেলা অরিন্দমবাবুর খাবারদাবার রান্না করে দিয়ে নিজের বাড়িতে চলে যেত। সেদিন বাজারে হরিয়া কাকার সঙ্গে আমার যখন দেখা হয়েছিল, তখন হরিয়া কাকা আমাকে বলেছিল, কি রে নূপুর, তোর ফুল বিক্রি হয়েছে। আজ কিছু ভাল ফুলগুলো কিন্তু আলাদা করে রাখিস বাবুর জন্য। আমি তখন তাকে বলেছিলাম, কেন আজ ভাল ফুলগুলো আলাদা করে রাখব, আর কোনো বাবুর জন্য ফুল আলাদা করে রাখবেন? হরিয়া কাকা তখন আমাকে বলেছিল, পশ্চিম দিকের যে বড় বাড়ি আছে সেই বাড়িতে কলকাতা থেকে নাকি একজন নতুন বাবু এসেছেন। উনি হলেন অরিন্দমবাবু, আর উনি আজকে কিছু ফুল চেয়েছেন। তাই তুই সন্ধ্যায় গিয়ে অরিন্দমবাবুকে কিছু ফুল দিয়ে আসিস। হরিয়া কাকার কথা শুনে সেদিন আমি আমার বাড়ি ফেরার আগে পশ্চিম দিকের বড় বাড়িতে গিয়েছিলাম সাহেবকে ফুল দিতে। তারপর ওই বড় বাড়ির সামনে এসে যখন আমি দরজাটা ঠকঠক করলাম, তখন ভেতর থেকে একটা বাবু বেরিয়ে এলেন। উনি ভীষণ তরুণ ও সুন্দর ছিল দেখতে, এবং উনাকে দেখে সাহেবের মতোই লাগছিল। তারপর উনি আমার পা থেকে মাথা পর্যন্ত আমার দিকে খুব ভালোভাবে তাকিয়ে দেখলেন। তারপর আমার হাতে ফুলের ঝুড়িটা দেখে বাবু বললেন, তাহলে তুমি আমাকে ফুল দিতে এসেছ? আমি তখন বাবুর মুখের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, বাবুকে ফুল দিতে এসেছি। আজ দুপুরে হরিয়া কাকা মুখে এখানে ফুল নিয়ে আসতে বলেছিল। তারপর আমি যখন ফুলের ঝুড়িটা বাবুর হাতে দিয়েছিলাম, তখন উনি আমাকে ফুলের যতটা দাম হয়েছিল তার চাইতে কিন্তু একটু বেশি পরিমাণে টাকা দিয়েছিলেন। কিন্তু আমি বেশি টাকা নিতে রাজি হয়নি। আমি যখন বেশি টাকা নিতে রাজি হয়নি, তখনই আমার 2 হাত ধরে বলেছিলেন, এই টাকাটা রাগের পরিবর্তে তুমি আমাকে আবার কাল ফুল দিতে আসবে। তারপর আমি যখন ফুল দিয়ে সেখান থেকে ফিরে আসছিলাম,
তখন উনি কিন্তু আমার দিকে তাকিয়েছিলেন। তারপর আমি চুপচাপ নিজের বাড়ি ফিরে চলে এসেছিলাম। এইভাবে প্রত্যেক দিন সন্ধেবেলায় নিজের বাড়ি ফেরার আগে আমি বাবুকে ফুল দিতে যেতাম। এইভাবে প্রায় ৩-৪ দিন হয়ে যাওয়ার পরে বাবুর সঙ্গে আমি বেশ কথা বলতে গেছিলাম। আসলে আমি খুব লাজুক প্রকৃতির মেয়ে ছিলাম। আমি প্রয়োজনের বেশি কথা কারো সঙ্গে বলতাম না। সেদিন সন্ধ্যাবেলায় যখন আমি বাবুকে ফুল দিতে যাই তখন উনি সেদিন আমাকে জানি না কেন ঘরের ভিতরে ডেকেছিলেন। এবং আমি যখন বাবুর কথা শুনি, ঘরের ভিতরে ঢুকে উনার হাতে ফুলের ঝুড়িটা দিয়েছিলাম। তখন উনি আমাকে বলেছিলেন, দেখুন উপর, আমি তোমাকে আজ কিছু কথা বলতে চাই। জানি না আমার কথা শুনে তোমার খারাপ লাগবে না, ভাল লাগবে। তখন আমি বাবাকে বলেছিলাম, বাবু তুই আমাকে কি বলতে চাইছিস সেটা নিঃসন্দেহে বলতে পারিস, আমি কিচ্ছু খারাপ মনে করব না। বাবু তখন হঠাৎ করে আমায় বললেন, দেখুন উপর, তুমি চাকমা হলেও তুমি দেখতে ভীষণ সুন্দরী, এবং আমি জানি তোমাদের পোশাক পরিচ্ছদ এরকমটাই, কিন্তু আমি তোমাকে এখন যে কথাটা বলতে যাচ্ছি সেটা বলতে আমার ভীষণ লজ্জা লাগছে, কিন্তু আমি না বলে থাকতে পারছি না। আসলে সৌন্দর্য দেখে অনেক পুরুষ তোমার জন্য পাগল হয়ে যাবে, তাই তুমি নিজেকে ঢেকে রেখো, এটা আমি কিন্তু তোমার ভালোর জন্যই বললাম। তুমি আমার কথা কিছু খারাপ মনে করো না। সেদিন বাবুর কথা শুনে আমি তার চোখের দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম এবং জানি না কেন সেদিন তার ওই কথা শুনে আমি তাকে মনে মনে পছন্দ করতে শুরু করেছিলাম, এবং ধীরে ধীরে কখন যে আমাদের দুজনের মধ্যে প্রেম হয়ে যায় সেটা আমরা বুঝতে পারিনি। এবং আমি তো নিজেকে খুব ভাগ্যবতী মনে করেছিলাম, কারণ আমার মতো একজন আদিবাসী মেয়েকে একজন সাহেব পছন্দ করেছিল। তারপর সেদিন সন্ধ্যায় যখন আমি বাবুর বাড়িতে ফুল দিতে যাই তখন বাবু আমায় নিজের ঘরের ভিতরে নিয়ে গিয়েছিলেন। তারপর আমি যখন বাবুর ইচ্ছেটা বুঝতে পেরেছিলাম তখন আমি কিন্তু বাবুকে মুখ ফুটে বলেছিলাম যে, বাবু তুই যখন মরে বিয়ে না করবে ততক্ষণ কিন্তু আমি এসব কিছু করতে পারব না। আমি জানি তুই ওকে সত্যিকারের খুব ভালোবাসিস, কিন্তু এই সব ভালোবাসা স্বামী স্ত্রীর মাঝে হয়, কিন্তু আমি তো তোর স্ত্রী নেই, তাই যেদিন তুই আমাকে বিয়ে করবি সেদিন তুই পাবি। তারপর বাবু আর আমাকে কোনোদিনও সবের জন্য জোর করেনি। তারপর 2 দিন পরেই বাবু একজন পণ্ডিতকে ডেকে নিজের ঘরের মধ্যেই আমাকে বিয়ে করেছিল এবং আমাকে বলেছিল আমি যাতে এই বিয়ের কথাটা এখন কাউকে না বলি। তাই বাবুর কথা মতো আমিও এই বিয়ের কথাটা আমার বাড়ির লোককেও বলিনি। যে বাবু সাহেব আমাকে বিয়ে করেছিলেন, সেদিন বিয়ে করার পরে প্রত্যেক দিন অরিন্দম বাবু আমার সঙ্গে নিজের পূরণ করতেন, কখনো দুপুরে কখনো সন্ধ্যায়, তার যখন ইচ্ছে হতো। এবং এই কথাটা কিন্তু কেউ জানত না যে আমার সঙ্গে অরিন্দমবাবুর বিয়ে হয়েছিল, কারণ আমরা লুকিয়ে দেখা করতাম। এমনকি হরিয়া কাকা এই কথাটা জানত না। আসলে অরিন্দমবাবু আমাকে বলেছিল সে নাকি যখন শহরে ফিরে যাবে তখন নাকি আমাকেও নিজের সঙ্গে করে শহরে নিজের বাসায় নিয়ে যাবে, এবং সেদিনই সে আমার বাবা মাকে সব কিছু সত্যি কথা বলে দিবে। তাই আমিও স্বামীর কথায় বিশ্বাস করে চুপচাপ ছিলাম। তারপরেই ভাবে 20 দিন হয়ে যাওয়ার পরে সেদিন আমি যখন অরিন্দম বাবুর বাড়িতে যাই তখন দেখি বাড়িতে অনেক বড় তালা লাগা ছিল। তারপর আমি যখন হরিয়া কাকাকে অরিন্দম বাবুর ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম তখন হরিয়া কাকা যা বলেছিল সেটা শুনে তো আমার মাথায় মনে হলো আকাশ ভেঙে পড়ে গিয়েছে, কারণ অরিন্দম বাবু তো নিজের কাজ শেষ করে কলকাতা শহরে আবার ফিরে চলে গিয়েছিল এবং সে আমাকে একবারও এ কথা বলেনি যে সে আজকেই কলকাতা শহরে ফিরে চলে যাবে। এমনকি সে নিজের বাড়ির ঠিকানাটুকু আমাকে বলেনি, বাদেনি। এবং সেদিন আমার আর কিছু বুঝতে বাকি ছিল না যে অরিন্দমবাবু আমার সঙ্গে শুধু নিজের ইচ্ছেটা পূরণ করার জন্য আমার সঙ্গে বিয়ের নাটক করেছিলেন। তার মানে উনি আমাকে কোনোদিন মন থেকে ভালোবাসেন। অরিন্দমবাবুর আমাকে ছেড়ে চলে যাওয়ার পরে আমি কিন্তু 9 মাস তার অপেক্ষায় বসেছিলাম, এবং আমি ওই সময় 9 মাসের একজন মা হয়েছিলাম। আমি অরিন্দমবাবুর মা হতে চলেছিলেন। জানি না কেন, তাও আমার মনে একটা বিশ্বাস ছিল যে একদিন না একদিন অরিন্দমবাবু আমাকে অবশ্যই নিতে আসবেন। এদিকে গ্রামের লোকেরা তো আমার এবং আমার পরিবারের ঘুম হারাম করে দিয়েছিল। আমার জাতির লোকেরা তো আমাকে ও আমার বাবা মাকে জাতি থেকে বহিষ্কৃত করেছে। আমাকে সবাই কলঙ্কিনী বলে ডাক। তাও আমি চুপচাপ সবকিছু সহ্য করে এটাই ভাবতাম যে একদিন অবশ্যই আমার জীবনের সবকিছু ঠিক হয়ে যাবে। 9 মাস অপেক্ষা করার পরেও যখন অরিন্দমবাবু আমাকে নিতে আসেনি তখন আমি হরিয়া কাকার কাছে অরিন্দমবাবুর কলকাতার বাড়ির ঠিকানা নিয়েছিলাম, এবং ঠিকানা নিয়ে আমি নিজের মনের সাহস করে নন্দীগ্রাম থেকে একাই কলকাতা শহরে গিয়ে অরিন্দমবাবুর বাড়িতে গিয়ে পৌঁছেছিলাম।
তারপর সেখানে গিয়ে দেখি অরিন্দমবাবুর অনেক বড় বাড়ি, এবং সে পুরো বাড়িটি কর্মচারীরা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছিল। আমি বুঝতে পেরেছিলাম এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে। তারপর আমি যখন বহু কষ্টে বাড়ির ভেতরে প্রবেশ করলাম তখন দেখলাম একজন ভদ্রমহিলা সবাইকে কাজের নির্দেশ দিচ্ছিলেন। তারপর ওনার নজর যখন আমার উপরে পড়ল তখন উনি আমাকে জিজ্ঞেস করলেন, এই মেয়ে তুমি আমার ঘরে কি করছো, এবং তুমি তো 9 মাসের গর্ভবতী মনে হচ্ছে। তুমি এখানে কিসের জন্য এসেছ? তুমি কি আমার বাড়িতে কোনো কাজ করতে চাও? কিন্তু তুমি গর্ভবতী হয়ে কিছুই তো কাজ করতে পারবে না, এবং তোমার অবস্থাও খুব খারাপ লাগছে। তুমি কি খাবার দাবারও ঠিকঠাক খাওনি নাকি? আরে তুমি কিছু বল, তুমি এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকলে আমি তোমার ব্যাপারে কিছুই জানতে পারবো না। আমি তখন ওনার সামনে হাত জোড় করে বললাম, মা, আমি অরিন্দম বাবুর সঙ্গে দেখা করতে চাই। ঠিক ওই সময় অরিন্দম বাবু উপর থেকে নিচে নামতেই আমার দিকে দেখতে আমার সামনে এসে দাঁড়ালেন। তারপর আমি যখন 10 মাস পরে আমার স্বামীকে নিজের চোখের সামনে দেখলাম তখন আর পাথরে প্রণাম নিতে গেলাম। ঠিক তখনই অরিন্দম বাবুর মা আমার হাত ধরে বললেন, এই মেয়ে তুই এসব কি করছিস? আমি তখন নিজের কপাল থেকে চুল সরিয়ে দিয়ে বললাম, আমি অরিন্দম বাবুর স্ত্রী এবং আমি উনার বাচ্চার মা হতে চলেছি। অরিন্দম বাবুর মা তখন আমার হাত ধরে বললেন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর মতো একটা চাকমা মেয়েকে আমার ছেলে বিয়ে করবে? আমার ছেলের 2 দিন পরে বিয়ে আছে, তাই এসব তামাশা একদম এখানে করবি না। তাই এখান থেকে চুপচাপ বেরিয়ে যায়। তোর মতো যে কোনো রাস্তার মেয়ে সে বলবে যে সে আমার ছেলের স্ত্রী, আর আমরা সেটা মেনে নেব। ওই সময় আমি কিন্তু অরিন্দম বাবুর চোখের দিকে তাকিয়েছিলাম। তখন উনি আমাকে যা বলেছিলেন সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটায় সরে গিয়েছিল। কারণ উনি আমাকে বলেছিলেন, কে তুমি? আমি তোমাকে চিনি না, আর আমার বাড়িতে এসব ঝামেলা না করে চুপচাপ তুমি বাইরে বেরিয়ে চলে যাও। কারণ 3 দিন পরেই আমার বিয়ে আছে। তারপর তারা আমাকে জোর করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। বাড়ি থেকে বের করে দেওয়ার পরেও আমি কিন্তু অরিন্দম বাবুর বাড়ির সামনে বসেছিলাম। আমি কিন্তু হার মানিনি, এবং তাদের আমাকে অনেকবার বলার পরেও যখন আমি সেখান থেকে কোথাও যাইনি তখন অরিন্দম বাবুর মা আমাকে বলেছিলেন, এই মেয়ে তুই যদি এখান থেকে না যাস তাহলে আমি কিন্তু পুলিশ ডাক। উনার কথা শুনে আমি কিন্তু তাও তাদের বাড়ির সামনে থেকে কোথাও যাইনি, আমি চুপচাপ ওখানে বসেছিলাম। তারপর অরিন্দম বাবুর মা যখন পুলিশ ডেকে আমাকে পুলিশের হাতে দিয়েছিলেন তখন আমি পুলিশকে কিন্তু সবকিছু সত্যি কথা বলতে বাধ্য হয়েছিলাম যে আমার সঙ্গে 10 মাস আগে অরিন্দম বাবুর সঙ্গে আমার বিয়ে হয়েছিল। তারপর পুলিশ যখন আমার অসুস্থ শরীর দেখে আমাকে একটা সরকারি হাসপাতালে নিয়ে যায়, সেই হাসপাতালের এক নার্স আমার অনেক সাহায্য করেছিল। এমনকি ওই সেবিকা পুলিশকে গিয়ে বললেছিল কিছুদিনের মধ্যেই কিন্তু আমার বাচ্চা হবে, এবং ওই বাচ্চার ডিএনএ ও অরিন্দমবাবু ডিএনএর সঙ্গে টেস্ট করলেই কিন্তু সব কিছু সত্যি কথা প্রমাণ হয়ে যাবে। তা সত্ত্বেও কিন্তু অরিন্দমবাবু আমাকে গ্রহণ করতে রাজি ছিলেন না। এমনকি অরিন্দমবাবু তো আমার সামনে পুলিশকে বলেছিলেন, আমার এই চাকমা মেয়েটাকে দেখতে ভাল লেগেছিল, তাই আমি তার সাথে রাত। তার মানে তো এই নয় যে আমি একজন চাকমা মেয়েকে নিজের বাড়ির বুক করব। তারপর পুলিশে যখন আমার কথায় বিশ্বাস করে অরিন্দমবাবুকে আমার সামনে তাকে জেলে ভরার হুমকি দিয়েছিল, তখন আমি পুলিশের পা ধরে বলেছিলাম, বাবু দয়া করে মোর স্বামীকে কোনো শাস্তি দেবেন না। ওটা মোর স্বামী, আমি আমার স্বামীকে কোনো কষ্ট দিতে পারব না। তা সত্ত্বেও কিন্তু অরিন্দমবাবু আমাকে গ্রহণ করতে রাজি ছিলেন না। আর এদিকে আমি তাও বিশ্বাস করে বসেছিলাম যে আমার ভালোবাসার জয় হবে এবং কাউকে শাস্তি দিয়ে নয়, তাকে ভালোবেসে তার মন জয় করা যাবে। এদিকে অরিন্দমবাবুর বাড়িতে ও সব কিছু প্রকাশ হয়েছিল, এবং অরিন্দমবাবুর সঙ্গে যে মেয়েটার বিয়ে ঠিক হয়েছিল তারাও সব কিছু জানার পর এই বিয়েটা কিন্তু ভেঙে দিয়েছিল। এদিকে আমি খেয়ে না খেয়ে অরিন্দম বাবুর বাড়ির সামনে পড়ে থাকতাম। তারপর সেদিন আমার যখন অনেক পেটে ব্যথা হয় তখন জানালা দিয়ে কিন্তু অরিন্দমবাবুর মা সব কিছু দেখছিলেন, এবং আশেপাশের কিছু মহিলা আমার খুব সাহায্য করেছিল। তারপর ওই সময় আমি যখন মা হয়েছিলাম তখন অরিন্দমবাবুর মা ও আমার কষ্ট দেখে নিজেকে আর সামলে রাখতে না পেরে আমার পাশে এসে আমার মাথায় হাত বুলিয়ে আমার হাত ধরে আমাকে সাহস দিয়েছিলেন। এবং সেদিন আমি অরিন্দম বাবুর বাড়ির সামনেই কন্যা সন্তানের বাবা হয়েছিলেন। এবং সেদিন আমার শাশুড়ি মা তার ছেলেকে ঘরের ভেতর থেকে টেনে নিয়ে এসে বলেছিলেন, এত ভালোবাসা আর কোনো মেয়ের কাছ থেকে তুই পাবি না। এই মেয়েটা তোকে অনেক ভালোবাসে, এবং বুকে জড়িয়ে নে তোর সন্তানকে, কারণ তুই না মানলে ওটা তো সন্তান, তাই তাদেরকে আর কষ্ট দিস না।
আমার বোমা এবং আমার নাতনিকে গ্রহণ করে ঘরের ভিতরে নিয়ে চলে। কারণ নূপুরের জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকত তাহলে আজ তোকে কিন্তু জেলে ভরে দিতে পারত। কিন্তু নূপুর সেটা করেনি। ভালোবাসা দিয়ে তার স্বামীর মনটাকে জয় করে নিয়েছিল এবং তার শাশুড়ি মাকে। আজকের গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।